28 বছর চাকরিতে আমার কোনো অপরাধ নাই, আপনি হঠাৎ করে আমার বিরুদ্ধে এত সব অপরাধ আনলেন। আসলে এটা ক্ষোভ, ভারতকে খুশি করা, আর সব কিছুর পিছনে চলে যান তারেক সিদ্দিকী। ডিওসি এলাকায় র্যাবও আসবে না, পুলিশও আসবে না, ডিবিও আসবে না, ডিজিপিও আসবে। জিএম কামরুল যারা ছিল যে অন্যায় কাজটা করে, এরা তো জানে আমি আমার তাদের কাছে থ্রেট। আপনি কতটা ভাবেন আমাকে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের সাথে কথা বলাই দিবে, এই জন্য 50,000 টাকা নেয়। 3 লাখ টাকার চুক্তি 50,000 টাকা দেয়। মানে আমি যদি হোস্টেল হয়ে কথা না বলি, আমি নিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি না। সেই আওয়ামী লীগ, পুলিশ, হাসিনা, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আমি প্রকাশ্যে নাক দেখাচ্ছি এখানে আয়না। স্বাগত সবাইকে। আমরা যখন গল্প বলি বা গল্প শুনেছি তখন কীভাবে শুনেছি? বলে না, এক দেশে ছিল এক রাজা আর এক রানী, তাদের আমরা গল্প শুনতাম। কিন্তু আমি আজ একজন রানীর গল্প শোনাবো। আমাদের দেশে একজন রানী ছিলেন, তার ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গুম করা হতো, গুম ঘরে রাখা হতো, বা অনেকে মেরেও ফেলা হয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে কেউ কেউ সেই গুম ঘর বলি বা আয়না ঘর বলি বা বন্দিশালা বলি, সেখান থেকে ফিরে আসতে পেরেছেন। তাদের গল্পই আপনাদের শোনাই। আজ আমাদের সাথে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত। তার যে গুম হয়ে যাওয়া, সেখানে থাকা, নির্যাতন এবং তার পরিবারের যে মেন্টাল অবস্থা, সেই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে আসুন তাকে স্বাগত জানাই। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত। শুরুতে আমি যেটা জানতে চাই, ধরেন আপনার গল্প আমরা শুনবো, কয়বার আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার পরিবেশ কেমন ছিল। কিন্তু যেহেতু আপনি সাবেক সেনা কর্মকর্তা এবং র্যাবেও ছিলেন, এবং এই আয়নাঘরের বিষয়টা কিন্তু র্যাবের বিরুদ্ধেও আছে, যে তারাও তাদের ওখানেও ছিল। কিন্তু অনেকেই বলেন যে আয়নাঘর বলে কিছু নাই, বন্দিশালা বলে কিছু নাই। আসলে আয়নাঘরটা কোথায়, কারা পরিচালনা করে? আমি আপনার এই দর্শকদেরকে আমি আবু সাইদের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমি গর্বিত, ছাত্ররা আমাদেরকে আজকে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, এবং এই সুবিধার একটা অংশ হিসেবে আজকে আমি এখানে আসতে পেরে আমি খুবই ধন্য মনে করছি। যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা, শহীদদের মর্যাদা আল্লাহ মহান আল্লাহ তাদের দিক। দেখুন, শেখ হাসিনা নির্বাচন করে হয়তো 9 সালে ক্ষমতা আসেন। বাস্তবিক পক্ষে মইনু আহমেদের অনৈতিক দর্শনের জন্য উনি কিন্তু 1 বছর আগেই ওনার পদচারণা ছিল। এবং তারপরে দেখেন আপনার আসার পরপরই বিডিআর মেসাকার, উনি এটাকে বিদ্রোহ বলে চালানোর চেষ্টা করছেন। তারপরে হেফাজত কিলিং, আয়নাঘর, গুম, খুন, বিভীষিকাময়। আর এই সব কিছুর কারণ হলো ফ্যাসিজম জিনিসটা যে আছে তা প্রতিষ্ঠিত করা, মানুষের কণ্ঠ বন্ধ করে দেওয়া, আতঙ্ক মধ্যে দিয়ে আপনি দিন পার করবেন, কোনো কথা বলবেন না। আমি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, দীর্ঘ 28 বছর আমার চাকরি। আমার কিন্তু কোনো অপরাধ ছিল না, কোনো অভিযোগ, কোনো অপরাধ বা কোনো অন্যায় আমি করি নাই। কিন্তু ওই র্যাবে থাকা শেষের দিকে আমাকে রয়ের সাথে কাজ করতে বলা হয়েছে, আমি করি নাই, রাজি হই নাই, এবং কঠোরভাবে এটা আমি প্রত্যাখ্যান করি। তার ফলশ্রুতিতে আমি পোস্টিং হয়ে যাই চট্টগ্রাম থেকে ময়মনসিংহে সেনানিবাসে। এখানে আসার পরপরই নির্বাচন হলো, বিডিআর মেসাকার আমাকে না, পুরো সেনাবাহিনীকে, অনেকে হয়তো কথা বলতে পারছেন, অনেকে তো বলতে পারেন না। যেহেতু আমি অনেক বোনাস লাইফের পাওয়া একজন অফিসার, আমার জীবনে অনেক সংঘর্ষ, তা আমার এই ব্যাপারে মুখটা বেশ ভোকাল ছিলাম। কর্নেল গুলজারের সাথে আমি খুব ক্লোজ ছিলাম, এবং আমার নিজের অধিনায়ক, সহপাঠী, জুনিয়র অনেকে মারা গেছে, সবাই আমরা পরিচিত। এই রক্তক্ষরণ আমার কোনো শুকায় নাই, এটা নিয়ে ভোকাল ছিলাম। তারপরে দেখেন খালেদা জিয়া একজন বৃদ্ধ মহিলা, মায়ের মতো বয়স, তার সাথে যে আচরণটা করা হয়েছে,
আমি মনে করি সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল মবিন বলতে পারতেন না তো শেখ হাসিনাকে, ম্যাডাম একটা রক্তকরণী শুকায় নাই, একটু পরে করেন। তারপরও আমি বলবো ওনাকে সেনাবাহিনী থেকে ওনাকে বের করে দিলেন, যেই প্রক্রিয়ায় আপনি বের করে দিলেন অনৈতিক প্রক্রিয়া, মানে অন্য শব্দগুলি আমি উচ্চারণ করতেছি না, এটা একটা বিধবা মহিলার জন্য আমাদের কালচারে যায় না। আর সেনাবাহিনী অফিসার এগুলি করছে, এদেরকে মেনে নিতে পারি না। এইসব ব্যাপারে আসলে আমি প্রথম সরগোল করি, তারপরে ধরেন আমি নিজে ঘুমালাম দুইবার। প্রথমবার ঘুমালাম চাকরিরত অবস্থায়, সেটা 2011 সালে। 11 সালে। এটাই একটু যদি বলেন একজন সার্ভিং মিলিটারি অফিসার কিভাবে গুম হয়। আসলে এই বিষয়টা যখন আমি হাইলাইট করি, শুধু ঘুম তো না, সেটা অনেক কিছু ছিল ভাই, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। 28 বছর চাকরিতে আমার কোনো অপরাধ নাই, তারপরে হঠাৎ করে আমার বিরুদ্ধে এত সব অপরাধ আনলেন। আসলে এটা ক্ষোভ, ভারতকে খুশি করা, আর সব কিছুর পিছনে ছিল যেন তারেক সিদ্দিকী। এই যে ভারতকে খুশি করার কথা বললেন, রয়ের সাথে কাজ করার কথা বললেন, রয়ের সাথে কাজ করার মানে কি? রয়ের সাথে কাজ করেন ভারতীয় দর্শন আপনি নিজের মধ্যে স্থাপন করবেন। আমি সবসময় ভাবি ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমি সবসময় গর্ব করে বলি এক জাতির এক দেশ, মূলত এক জাতির এক দেশ, এটা বেশি খুব রেয়ার। এই ভারত চায় না আমরা কখনো স্বাধীন থাকি বা উন্নত রাষ্ট্রতে পরিণত হই, তার সমস্যা। ভারত আমাদের স্বাধীনতার পরপরই ভারত সৃষ্টি করে শান্তি বাহিনী, অস্ত্র গোলাবারুদ প্রশিক্ষণ দিয়ে অনেক কিছু করে। আমাদের প্রায় 30,000 সদস্য কিন্তু বাঙালি, পাহাড়ি, সেনাবাহিনী সবাই পুলিশের সদস্য মারা গেছে, বিডিআর মারা গেছে, আর্মির মারা গেছে, নিজেদের মধ্যে অনেক লোক মারা গেছে। এসব জন্য ভারত দায়ী। এসব ব্যাপারে ভারত মানে একচেটিয়া। তারা মনে করে যে ইভেন আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে দাপটে মমতা ব্যানার্জি চালাচ্ছেন, আমাদের শেখ হাসিনা কি তেমনটা করতে পারতেন? কোনো দিন না। আমাদের প্রোটোকলটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন উনি, রাজ্যের চেয়েও নিচে। আমি অনেক সময় করি যে যদি সব কাজই সম্ভব হয় বিয়ে করার দরকারটা কি, সেই কথাই উনি নিয়ে করে নিয়েছেন। তো রাজ্য তো আমার নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ ভারতের, তো ভারতকে নেওয়ার দরকারটা কি? এটা আমাদের জন্য, রাজনৈতিক নেতাদের জন্য বলবো এটা লজ্জা। তারা একে অপরকে সমীহ করে না, বিদায় আজকে আমরা এই পর্যায়ে চলে গেছি। তারপর আপনি আসলে রয়ের হয়ে কাজ করতে রাজি হলেন না, তারপরে কি আপনি গুমের শিকার হলেন? না, রয়ের চাবিকাঠির মধ্যে আমি ছিলাম, আমাকে কোনো না কোনো প্রক্রিয়া আমাকে নিয়ন্ত্রণে নিতে হবে, এবং এই সুযোগগুলি সৃষ্টি হয় এই বিভিন্ন অকারণের জন্য। সত্যিকার অর্থে আমার বাসায় ছিল একটা কাজের মেয়ে, যে রোহিঙ্গা বংশোদ্ভূত। তার টেলিকনভারসেশন যেগুলি ছিল মোবাইল ফোনের সিটিসেল, এগুলি ঠিকমতো জাস্টিফাই করা হয় নাই, এগুলিকে রেকর্ড করা যেত না। সিটিসেলটা রেকর্ড না করে জিয়াউল হাসান ভুল তথ্য দেয় যে কর্নেল হাসিন কু করার চেষ্টা করতেছেন মধ্যপ্রাচ্যের জনসমর্থন নিয়ে। একটা মানুষকে বুঝতে হবে, আমি পরিবার সহ বসবাস করি ময়মনসিংহ সেনানিবাসে। আমি ইচ্ছা করলে কু করতে পারি না, আর আমার নিজস্ব বাহিনী থাকতে হবে, নিজস্ব। আমার 3 জন অফিসারের জন্য একজন ম্যাসওয়েটার, মানে একজন ওই মেসেঞ্জার, 3 জন অফিসারের জন্য। এইভাবে তো কু হয় না। তো ওনাদের দর্শনটা কেমনে আসতো জানি না, উনি আমাকে জোর করে গুম করতে, পিস্তল ঠেকিয়ে কর্নেল হামিদ আমার জুনিয়র দিয়ে আমাকে অপারেশন মানে জোর করে চোখ বেঁধে নিয়ে আসে। 43 ডেজ আমাকে ফ্লোরে ফেলে রাখে অন্ধকার রুমে। এই যে আপনি কি বললেন নিয়ে আসলো একজন আর্মি অফিসার রিভলভার দিয়ে, এটা কি অফিসিয়ালি নিয়ে আসলো না আনঅফিসিয়ালি নিয়ে আসলো? অফিসিয়ালি কোনো সংস্থার জন্য সিস্টেম নাই। আমাদের আর্মিতে আছে, প্রসিডিউর মেনটেন করা আছে। 21 দিনের মধ্যে তাকে ডিসপোজ অফ করতে হবে এবং আমাকে মেসে রাখতে হবে এবং প্রচুর নিয়ম অনুসরণ করা হবে। কোনো নিয়ম কানুন তো আওয়ামী লীগ মানে নাই, এটাই তো ফ্যাসিজম। আর সেনাপ্রধান, আমি বলি মেরুদণ্ডহীন সেনাপ্রধান জেনারেল মবিন, ওই অসহায় তো কিছু নাই। তুমি যদি মনে করেন আমি এক্সটেনশন পাবো অথবা পরবর্তীতে আমি মন্ত্রী হবো, এমপি হবো, তাহলে আমার কিছু বলার নাই। এটা গর্বের জায়গা সেনাপ্রধান, উনি ওনার দায়িত্ব পালন করেন নাই। তারপর কি হলো? আপনি বললেন যে 43 ডেজ। দেখেন 43 ডেজ আমাকে ফ্লোরে রাখা হয়েছে, হাত হ্যান্ডকাপ বাঁধা,
চোখ বাঁধা। আপনি ভাবুন, আমি সার্ভিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, আমি সেনাবাহিনীর সবচেয়ে বেশি খেতাব পাওয়া অফিসার, আমি বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক। এর বাইরে ভাই আমার অসংখ্য যুদ্ধের সংখ্যা অনেক, 34 প্রবাবলি। সব সিনিয়র আমাকে সমীহ করেন, আমাকে আমাকে সম্মানের সহিত দেখে, আদরের দেখে, সব চোখে দেখে। জুনিয়ররা আমাকে খুব পছন্দ করে। এমনটা মানে ঘটনা কোনো আমার বিরুদ্ধে কোনো নারী বা অর্থ কোনো অভিযোগ আনতে পারেন নাই। কি অভিযোগ আনলো? হিজবুত তাহরীরের সাথে যোগাযোগ, হরকতুল জিহাদের সাথে যোগাযোগ, আমরা জেএমবির কারণে, পেশাগত কারণে, 7 সিস্টারদের সাথে যোগাযোগ, রোহিঙ্গাদের সাথে যোগাযোগ, সব তো ডিজিএফের আদেশে করা। আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য না, দেশের জন্য করা, দেশের মঙ্গলের জন্য করা, আমার জন্য না। তো এইসব অভিযোগ দিয়ে আপনি আইনে আলটিমেটলি কী প্রতিষ্ঠিত করলেন? আপনি প্রথম যে কাজটা মানে মিশুটা ছিল আপনি সেটা প্রতিষ্ঠিত করতে পারেন নাই। সেনাপ্রধানের মিসেসের সাথে আমার মিসেস কথা বলছে, উনি আকার ইংরেজি তাই বলছেন, কুয়ের কথাই বলছেন। আলটিমেটলি যখন প্রমাণ করতে পারেন নাই, আপনি আমাকে ছেড়ে দিতেন বা অন্য কিছু কাজ করতেন। আপনি কি করলেন? কোর্ট মার্শাল করলেন। কোর্ট মার্শালে হলো এমন একটা জিনিস, এটা সাক্ষ্য আইন ফৌজদারি কার্যবিধি মোতাবেক হবে। আপনি সাবমিট করলেন কি, আমার একটা সাক্ষী ওনারা আনতে পারেন নাই আমার বিরুদ্ধে বলার জন্য, সব সাক্ষী হোস্টাইল। নাম্বার 2, মোবাইল ফোনের কথোপকথন। শেখ হাসিনা যে অপকর্ম করছে, মোবাইল ফোনে প্রিয় নেত্রী বা দেশ বঙ্গবন্ধু কন্যা এত কিছু বলা তো আসে না। ভাষা ছিল কঠোর এবং অনৈতিক শব্দই তার বিরুদ্ধে সম্বোধন করে আমি কথা বলতাম। তো সকল কথোপকথনগুলি ওনারা, মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করতে গেলে আপনাকে অবশ্যই 3টি অ্যাক্ট মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন লাগবে, লিখিত অনুমোদন। ওনারা তো করছেন ভালো কথা, অপারেশনের জন্য বা জঙ্গি দমনের জন্য আপনি তথ্যটা কাজে লাগান। আপনারা লিখিতভাবে লিখে এনে উনি এভিডেন্স হিসেবে সাবমিট করছে, যেটা আমি বলবো যে ফৌজদারি কার্যবিধি দেশে চলমান। এটা কি আপনার ওই 43 দিন পরে? 43 দিনের পরে তারা আমাকে প্রায় আরও 6 মাস রেখে তারা কোর্ট মার্শাল রেডি করে। এই কোর্ট মার্শালের আগের পরিবেশে কি পরিবেশে ছিলেন আপনি? আচ্ছা, ওখানে তারা ওই মূলত মোবাইল ফোন নিয়ে আমাকে চর্চা করতেছিল। তারা ধারণা ছিল মোবাইল ফোনটা আমার, মোবাইল ফোন কাজের মেয়ের। এটা প্রমাণ হয়েছে প্রায় 10 দিন লাগছে। তো ততক্ষণ আমার কাজের মেয়ে বাড়ি চলে গেছে বিয়ার জন্য, আমার বউ ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসলো। তখন যে কথোপকথন দেখতেছে, এই মোবাইল ফোন তো ময়মনসিংহে ছিল, এটা তখন চলে গেছে নাইকিংছড়ি, কাজের মেয়ের মোবাইল ফোন। তখন তারা ভুল বুঝতে পারে। তো এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য পরবর্তীতে জানলাম আমাদের জেনারেল মাইনুল, উত্তরে মেয়র জেনারেল আতিক, মিস্টার আতিক সাহেবের বড় ভাই, আওয়ামী ঘরানার লোক, উনি মনে করছেন জেনারেল মুবিন চলে গেলে ওনার সেনাপ্রধান হওয়ার কথা। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যে সেনাপ্রধান হবে, উনি এটা ভাবেন নাই। উনি জান পান দিয়ে অনৈতিক যা করা দরকার শেখ হাসিনার জন্য সবটা করছেন। সাথে সাথে উনি অন্যান্য অফিসারকে ডুবাইছেন, যেমন রেদওয়ান অতি লোভী ব্রিগেডিয়ার জেনারেল ডিএমআই ছিলেন, সাথে অন্য অফিসারদেরকে ডুবাইছেন। আপনি ওই যেটা জিজ্ঞাসা করছিলাম, ওই সময়ের আপনাকে যে বললেন চোখ বেঁধে রাখতো, অন্ধকারের মধ্যে রাখতো, ভাই প্রত্যেক দিন আমাকে ট্রমার মধ্যে রাখা হয়তো। আমি স্ট্রোক করছি ওখানে, বলতে পারি না, অনেক কিছু আমি বাসায় বলতে পারি না। আমার 3 মেয়ে, অ্যাকচুয়ালি সব জিনিস বলতে পারতেছি না, টর্চারের লেভেলটা বলা যায় না। জানলে তারা একটা বুঝেন, বাবাকে তারা অন্য স্থানে রাখে। তো প্রত্যেক দিন আমাকে ক্রস ফায়ার করার জন্য আতঙ্কে রাখা হইতো। একটা সাধারণ কিন্তু একটা কোশ্চেন আসে, আপনি একজন সেনা কর্মকর্তা, যারা আপনার সাথে কথা বলছে তারাও তো আপনারই সহকর্মী, তা হাউ কাম, এটা কীভাবে হয়? দেখেন, সকল কিছু ভেঙে গেছে না, বিডিআর হত্যা দিতে প্রমাণ হয়েছে। জেনারেল মোবিন কিছু করতে পারেন নাই, অন্য অফিসাররা কথা বলতে পারেন নাই, যারা কথা বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ভাবিরা পর্যন্ত কথা বলতে পারেন নাই, এখন কথা বলতেছেন। তো কথা বললে তাকে প্লট দেওয়া হবে না, আরও ক্ষতিগ্রস্ত হবে, স্বামী তো ফিরে আসবেই না। এটাই শেখ হাসিনা, এটাই ফ্যাসিজম, কিচ্ছু বলার নাই। আমার বন্ধু যারা করছে আমাদের টর্চার বা করছে, সবগুলি মনে করেন আওয়ামী ঘরানার লোক, অতীত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা। তারা তো ভাবে নাই কখনো এরকম একটা আবু সাইদের বিপ্লব হবে এবং এই বিপ্লবতে ফিরে আসবে, চিন্তা করেনি। সারা জীবন আওয়ামী লীগ থাকবে, অসুবিধা নাই। আমি এমন অফিসারও দেখছি আওয়ামী লীগের চিরতরের জন্য সেট। তো মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের স্বাধীনতা। এরপরে আপনাকে তো আদালতে দাঁড়াতে হয়। আদালতে দেখেন, আমার কোর্ট অফ ইনকোয়ারি করে যে ভদ্রলোক, ব্রিগেডিয়ার জেনারেল হালিম, ভালো অফিসার হিসেবে জানতাম, কিন্তু রাজনীতিবিদ ছিলেন।
উনি হয় জেনারেল হবেন অথবা উনি রিটায়ারমেন্টে যেয়ে রাজনীতি করবেন। পরে রাজনীতি করতে যান সাদেদা চৌধুরীর কন্টিজেন্সিতে উনি রাজনীতি করে মারধর খান, পরে ওনাকে দিয়ে করা হয়। উনি সম্পূর্ণ গোপালগঞ্জপন্থী এবং ওইখানকার লোক। তার সাথে যারা ছিল ওই কটভেনগরিতে পরবর্তী মেজর জেনারেল শায়েক আমার গোপালগঞ্জ, এই কটভেনগরিতে যাই হয়েছে প্রমাণটা পরবর্তী যখন কোর্ট মার্শালের প্রেসিডেন্ট হয় ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, একটা চরম অনৈতিক অফিসার, এবং সে মনে করেন আমি তো এবার জেনারেল হইলামই, হাসিনকে ঠিক মতো ঠিক করে দিই। এবং আরেকজন অফিসার ছিল যেটা মেজর জেনারেল রেজা নূর, যে হলো সম্পূর্ণ চরমভাবে দোষী বিডিআর ম্যাসাকারের জন্য, লগেরিয়া কমান্ডার ছিলেন। এই ভদ্রলোক অন্তত 3 জন অফিসার মারা যেত বিডিআর ম্যাসাকারে। এই ভদ্রলোক যদি অবৈধ আদেশ না শুনতেন, অনৈতিক আদেশ তার স্ত্রীকে না শুনতেন, তাহলে আর অফিসার কেউ মারা যেত না। ইনার জন্য, এই রেজা নূরের জন্য বাকি অফিসার সব মারা যায়। র্যাব গেটে ছিল, উনি উঠে নিয়ে আসেন রেজা নূর। তা আমার ওই সময় ছিল এই আপনার জিএম কামরুল, গোপালগঞ্জ বাড়ি, রেজা নূর ছিল লগেরিয়া কমান্ডার, আর এদিকে ছিল আপনার এই শায়েক ছিল, ওখানে কোটার শায়েক, এখানেও শায়েক মনিরুল। এটা প্যাকেজ করা হয়েছে ক্যাঙ্গারু কোর্টের মতো। আমার কোনো ডিফেন্ডিং অফিসার দেওয়া হয় নাই। ডিফেন্ডিং অফিসার দিতে হবে আপনাকে, বাইরে থেকে আনতে হবে, কাউকে দেওয়া হয় না। তারপর কি আপনার শাস্তি হয়ে গেল? হ্যাঁ, আমাকে 4 বছর 3 মাস শাস্তি কাগজ কলমে হলো। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আসলেন, উনি সংবিধান ঘটনা জানেন আসলে কি, যা বলা হয়েছে কাগজ কলম পাওয়া যায় নাই। আমার মুখ বন্ধ করার জন্য আসলে মূলত জেলে পাঠানো হয়। ইকবাল করিম ভূঁইয়া উনি খুব সম্মানী আমার কাছে, আমার পরিবারকে যতটা সহায়তা করতেন। উনি আমাকে ডিভিশন দেন, কিন্তু এই তারেক সিদ্দিকী আমার ডিভিশনটা ভোগ করতে দেননি। তারেক সিদ্দিকী মানে কি, জেনারেল মামুন খালেদ এখন বেশ সুশীল, এখন বেশ মানে ক্ষতিগ্রস্ত বলে উনিকে জাহির করে, জেনারেল মামুন খালেদ ডিজি ভাইয়ের। এই ভদ্রলোক আমাকে এই ডিভিশনটা ভোগ করতে দেন নাই। আমার মিসেস রিট করে হাইকোর্টে, সে রিট করার পরও দেওয়া হয় নাই। তারপরে আমার ব্যাংকে লোন 20 লাখ টাকা, আমার শেয়ার ছিল ট্রাস্ট ব্যাংকে, এই শেয়ারটাও বিক্রি করতে দেওয়া হয় নাই। বিক্রি করলে অন্তত 7 লাখ টাকা সেভ থাকতো। সেই লোন আমি এখনও ক্যারি ফরওয়ার্ড করি। আমার মেয়ে পড়তো ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজে স্কুলে, ও পরীক্ষা দেবে মেট্রিক। আমি তাকে ভর্তি করতে বলি ক্যান্ট পাবলিক স্কুলে ঢাকা। এই মানে এই এই পুরো পার্টিটা একটা সিস্টেম আমাকে অ্যালাউ করে নাই। আমার মেয়ে ভর্তি হইল সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার স্কুলে, চাকমাদের স্কুল। এখান থেকে মেয়ে পরীক্ষা দেয়, কতটা নিচে নামতে পারে ভাই, কি বলবো আপনাকে। তারপরে যা হোক, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যখনই সুযোগ পেলেন নির্বাচনের পরপর আমাকে নিয়ে আসেন জেল থেকে। উনি বেশি দেরি, নির্বাচন নিয়ে ওদের সমস্যা ছিল। আমি একটু ভোকাল হইলে সেনা অফিসার যেহেতু আমার প্রতি খুব সম্মান চোখে দেখে এবং গর্বের সহিত দেখে, এটা সমস্যা হইতে পারে, আমাকে নিয়ে আসে। এরপরে তো ভাই আবার দ্বিতীয়বার গুম। মানে এরপরে আপনি ছাড়া পেলেন, সেটা ছাড়া পেলেন 2014 সালে। আবার 2018 সালে আপনি আবার এই নির্বাচন। তার আগে কি আপনি কি? হ্যাঁ, আমি ফেসবুকে লেখালেখি করতাম। আমার সমর্থক অনেক, এটা আমার অনেক বড় কারণ। মানে কি, আপনি কি শেখ হাসিনা বিরোধী ছিলেন, নাকি আওয়ামী লীগ বিরোধী ছিলেন, নাকি ভারত বিরোধী ছিলেন? ভারত বিরোধী, এটাই ছিল আমার কথা। নাকি বিএনপি সমর্থক ছিলেন? বিএনপি আমার ব্যাকগ্রাউন্ডে আছে। আমার চাচা বিএনপি নেতা ছিলেন, জিয়া রহমানের এমপি ছিলেন, আমি আগে যুক্তফ্রন্ট এমপি ছিলেন। আমি এন্টি ইন্ডিয়ান বিদায় বলতে পারেন বিএনপি। তারপর বিএনপিতে পরবর্তীতে আমি জয়েন করি। তো বড় কথা হলো আমি এন্টি ইন্ডিয়ান। মানে 2018 সালের নির্বাচন আগে আমাকে ফেসবুকে আপনার সরব বা প্রতিবাদ এই জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? আমাকে ধরা হয়েছে মেরে ফেলার জন্য, কিন্তু ধরার সময় এটা ঝামেলা বেঁধে যায়। আপনার তো ডিউটিতে থাকেন। আমার বাসাটা হলো 10 নম্বর রোডে 4 নম্বর সেট, ওই জয়েন্টের মধ্যে। রাত 10টার দিকে আমি আমার বন্ধুর বাসা থেকে নামি। আমার বাসা 100 গজ দূরে। আমাদের প্রেসিডেন্ট যে ডিউটি পরিষদের মাহফুজ স্যার, ব্রিগেডিয়ার মাহফুজ, তার বাসার সামনেই। ঠিক এত রাতে এত লোক, আমার হাতে সবসময় রিভলভার থাকে, অবশ্য লাইসেন্স করা রিভলভার। তখন আমি হ্যান্ডস আপ করাই। আল্লাহ আমাকে যথেষ্ট সাহস দিয়েছে, মহান আল্লাহ যথেষ্ট সাহস দিয়েছে। আপনি বক্তব্যের মধ্যে আসবে, আমি সবাইকে হ্যান্ডস আপ করে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাট অনেক লোক তো পিছনের দিকে খেয়াল করতে পারেনি। সামনে বাসা কেয়ারটেকার ছিল 2 জন, একটা সেকেন্দার, একটা মুক্তার, 2জনকে ডেকে আনি। ওই বাসাটা আমার পরিচিত বাসা, আমার বন্ধুর বাসা, আমার শালিকা ভাড়া থাকে। সেকেন্দার কেয়ারটেকার দিয়ে আমি চিনি, ওদের দিয়ে নিয়ে আসি। ওদের দিয়ে আমি পুরো জিনিসটাকে পুশ করে যেন মাইক্রোবাসে চলে যায়, কোনো ঝামেলা যাতে ডিজিএফআই এখানে না করতে পারে। তো আমি জানি ডিউসিতে এলাকায়
র্যাবও আসবে না, পুলিশও আসবে না, ডিবিও আসবে না, ডিজিএফআই আসবে। তো ডিজিএফআই দেখাই যাচ্ছে। আর আমি চাইলে তো গুলি করতে পারতাম, বাট সৈনিক ইয়াং ছেলে এদের গুলি করা তো যায় না। অফিসার কোনো সৈনিককে গুলি করে না, তো গুলি করলে তো ভণ্ড হয়ে যেত। আকাশে গুলি করলেও ভণ্ড হয়ে যায়, চিৎকার দিলেও ভণ্ড হয়ে যায়। যখন তারা আমার কোমরে আঘাত করে পিছনে, তখন অস্ত্র আমি ফেলে দিই বা বলতে আমার হাতে পড়ে যায়, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তারপর চিৎকার দিই, লোকজন জ্বর হয়, তারা তাড়াহুড়ো করে চলে যায়। মিন হোয়াইল কী করে, একটা কেয়ারটেকারকে তারা নিয়ে যায়, মুক্তারকে নিয়ে আপনাদের ইসিবি চত্বরটা ওইখানে নিয়ে তাকে ইচ্ছা মতো মারধর করে ফেলে দেয় রাস্তায়, তার মোবাইলটা নিয়ে নেয়। মুক্তার বাসায় চলে আসে, পরে আমি শুনি আর কি। আর আমাকে নিয়ে তারা যে ইচ্ছা মতো মারে ভাই, ইচ্ছা মতো মারে। এবারে কোথায় রাখলো? এই জিজিএফের পিছনে আয়নাঘর যেটা বলি আমি, অ্যাকচুয়ালি তো এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল হিসেবে সবাই চেনে, এমন কোনো ব্যক্তি না যে চেনে না। এটা আমরা ছোটোকাল থেকে দেখে আসতাম, কারণ আমাদের ইনফেন্ট্রি অফিসার মেস হলো মেস বি, স্টেশন অফিসার মেস বি, তার জাস্ট পিছনে ওটা মসজিদ আছে, ওখানে নামাজও পড়তাম, জায়গাটা আমাদের পূর্ব পরিচিত। পরবর্তীতে এরা বেশ ডেভেলপ করে, অনেক রুম বানায়। আমি যেই কমপ্লেক্সে ছিলাম সেখানে 10টা রুম ছিল, পুরো রুমই ভরা ছিল। প্রতিদিনই আতঙ্ক ছিল, ভয় ভীতি চিৎকার এগুলি ছিল, প্রতিদিনই ছিল। একটা ইনসিডেন্ট ঘটতো। ওরা আমাকে যে প্রশ্নগুলি করে মূলত, প্রথমে নিয়ে মারলো বললেন, ওই হ্যান্ডওভার করার সময় মারে। তারপরে যখন ইন্টারেকশন করা হতো, হাত পা বেঁধে আতঙ্কের মধ্যে তো পাই। তুই আমার মেয়ের ও লেভেল পরীক্ষা, এ লেভেল পরীক্ষা রেজাল্ট দিবে, তাকে ভর্তি করতে হবে, এটা মাথায় একটা প্যারা ছিল। তো এই কাজটা করে। তা আমি জানি যে এটা তো মেরে ফেলার জন্যই আনছে, বা যে প্রশ্নগুলি করে। আপনার মনে হলো কেন যে আপনাকে মেরে ফেলার জন্য? ওর প্রশ্ন ধরাটাই তো ঠিক নাই। আমি না মারা গেলে তো আজকে যে সমস্যাটা যে আপনাকে বলতেছি, হয়তো 10 বছর পরে আরও বলতাম, সত্যটা আমি হয়তো লিখে দিতাম, এটা সমস্যা হতো। কোন ধরনের প্রশ্ন করতো আপনাকে? আমাকে প্রশ্ন করা হয়েছে জেনারেল আদিজকে কুখ্যাত জেনারেল আদিজ সেনাপ্রধান হচ্ছে, একটা ফিচার ছিল আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের। ওইটা আমি শেয়ার এবং লাইক দিই। এরকম ভালো এন্টি ইন্ডিয়ান অনেক লাইক দিই, এইগুলি নিয়ে আমার একটু টাচ আপ করে। আমাকে মোবাইলের পাসওয়ার্ড চায়, আমি আমার পাসওয়ার্ড আমার জানা নাই, বাসায় যাও নিয়ে আসো, এই ধরনের কথাবার্তা হচ্ছিল। তারপরে ব্রিগেডিয়ার জেনারেল আজহার আমাকে রাওয়া ক্লাবে দেখে, একটা বই উদযাপন ছিল বসনিয়ার উপরে। আমার বন্ধু মেজর তাহিদ এটাকে আনে, তো অ্যাম্বাসেডার দিল্লি থেকে বাংলাদেশে আসেন, বসনিয়ান অ্যাম্বাসেডার। ওই উদযাপনে ছিলাম। ওই উদযাপনে আমরা সব মিলে 12 জন লোক ছিলাম। ডিজিএফআই তো কর্মরত অফিসার সহ অবসরপ্রাপ্ত অন্য অফিসার ছিল, সব মিলে 12 জন। ওইটা কাভার করে ব্রিগেডিয়ার জেনারেল আজহার, সে সম্ভবত তখন ডিজিএফআইতে সংযুক্ত, সে আমার ইমিডিয়েট জুনিয়র। তো প্রশ্ন ওইটা নিয়েই হচ্ছিল, তো অন্য কেউ তো করার কথা না। আর মূল যে বললাম আপনাকে ভাই, এই জিএম কামরুল যারা ছিল যে অন্যায় কাজটা করে, এরা তো জানে আমি আমার তাদের কাছে থ্রেট। আল্লাহ মহান আল্লাহ আমাকে যথেষ্ট সাহসী বানাইছে, আমি যে কোনো সময় প্রতিশোধ নিতে পারি, সক্ষমতা আমার ছিল। কিন্তু আমি প্রচলিত নিয়মকে বিশ্বাস করি, ধারণ করি, এর মাধ্যমে বিচার হওয়া সম্ভব। তো তখন যখন নিয়ে গেল, মারধর করলো, তখন আগের বারের তুলনায় দ্বিতীয়বারের কি পার্থক্য দেখলেন? মানে একই রকম? দ্বিতীয়বারের ব্যাপারটা হলো আপনাকে কন্টেইন করে রাখবে, যেটা এখন বুঝতেছি দীর্ঘদিনের জন্য যাদের রাখা দরকার। প্রথমটা ছিল ভাই অনেক কষ্টদায়ক, অমানবিক। তা আমি তখন আল্লাহর কাছে বলতাম, ক্রস ফায়ার করতে চাইলে করে ফেলে না কেন, তো বেঁচে যাই, এই কষ্ট সহ্য করা যায় না। আমার স্ট্রোক হয় প্রথমবার। আমি এখনও চরমভাবে আমার সেনাপ্রধান মবিনকে বরদোয়া করি, সবার সামনে বলতেছি, বরদোয়া দেই, এই জালিম জেনারেলের বিচার হওয়া উচিত। যে তার নিজের অফিসারকে রক্ষা করতে পারে না, তাকে এখন উচিত জুতো বেড়া করা। এখন আমরা স্বাধীন, এরকম জেনারেল দেশের জন্য ক্ষতিকর। আরেকজন কর্নেলকেও নিচ্ছে, কর্নেল জাহিদ। এর আগে 5 জন অফিসারকে তারপর হত্যা মামলার নাম নিয়ে ভুয়া নাটকে এদেরকে জেলে পাঠানো হয়েছে। সে ইনভেস্টিগেশন করে এই ব্রিগেডিয়ার আজহার, অর্থাৎ মেজর মহসিনকেও টর্চার করে জেলে পাঠায়। এই মবিন কাউকে রক্ষা করতে পারে নাই, একটা মানে অথর্ব মেরুনহীন জেনারেল, তার সাথে যারা ছিল সবাই। এখানে 5 জনের কথা বলি, এখন পুলিশ রিপোর্ট দিছে ঘটনা সত্য না। এখন 5 জনের চাকরি গেল, 5 বছর জেল খাটলো, এর ফয়সালা জেনারেল মবিন কীভাবে দিবে? দিতে হবে তো, নাহলে চর্থাপট তো খাইতে হবে তার।
সবটাই হবে। আমরা মহান আল্লাহর বা আস্থাশীল, দেশের প্রচুর নিয়মের প্রতি আস্থাশীল, বিচার পাবো। ওখানে যে বললেন যে টর্চার করতো, ওই প্রথমেই কয়েকদিন টর্চার নাকি মানে নিয়মিতভাবেই টর্চার শিকার হতো? আয়না ধরে ডিজিএফআই এর কাছে, ডিজিএফআইতে আসলে টর্চার বেশি হতো না, ওখানে আতঙ্কের মধ্যে থাকা হতো। তো একজনে আতঙ্কে আরেকজন আতঙ্কিত হয়। ওখানে আপনার সিস্টেমেটিক খাবার, রুটিন খাবার, রুটিন মেনটেন্যান্স, গোসল, ইভেন শীতকালে গরম পানি সব দেওয়া হয়। এটা রুটিন সিস্টেমের মধ্যে রাখা হয়। মানে সৈনিকের যে মেনু বরাদ্দ সেটা আমাদের বরাদ্দ ছিল, আর কাজগুলি কত মূলত ডিজিএফআই এবং সিভিল তাদের বরাদ্দ ভিন্ন ছিল। বাট আমার কথা হলো, আপনি একটা সভ্য দেশে এই কালচার, এটা তো আপনার সৃষ্টি করতে পারেন না। আর ডিজিএফআই এটা কাজ না। আপনি বললেন যে আপনাকে মারার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আসলে তো তখন আপনি ছাড়া পেলেন কিভাবে? না, মৃত্যু মারার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কি, দেখেন একটা মানুষকে মারতে গেলে কিছু পরিবেশ লাগে। তারা আমাকে মারতে পারে নাই। ওই যে একটা চিঠি আমাদের পরিষদ থেকে প্রেসিডেন্ট চিঠি লেখেন, আমি এখন বুঝতেছি যে হাসিন অ্যাবডাক্টেড হয়েছে। যে চিঠিটা আমাদের মামলার প্রধান, হাসিন অ্যাবডাক্টেড হয়েছে, দেন সিজার লিস্ট পুলিশ করে। তো এই দুটি তো ঘটনা প্রমাণ করে, পুলিশ তো বেসিক্যালি সব জানে, পল্লবী থানা তো দায় এড়াতে পারবে না। তো চেষ্টা করা হয়েছে, মারতে পারে নাই। প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে দে আর নট প্রিপেয়ার্ড। যাকে মেরে ফেলা হবে তার জন্য প্রশ্ন রেডি করার দরকার নাই, প্রশ্নই নাই। আসলে ভুয়া কোনো প্রশ্নই তারা করতে পারে না যে আটকানোর জন্য, সব প্রশ্নই তারা কিন্তু ব্যাকফুটে গেছে। তো তার থেকে মনে হয় আর মারাই ছিল আসলে উত্তম পন্থা। পরবর্তীতে ডিজিএফআই যেমন আবেদিন ব্যারিস্টার সরোয়ারের মাধ্যমে জানতে পারছি, তাকে বলছে হাসিন স্যারকে আমি বাঁচাইছি, অর্থাৎ আমাকে মারার পরিকল্পনা ছিল। তা একটা ডিজি যখন মারতে যাবে কাউকে, দেখবে সিমটম কি, মিডিয়া কতটুকু জানে, ওই এলাকা হাউকাউ হবে কি না। কারণ ডিউচিএস পরিষদ সবাই মিলিটারি অফিসার, হাউকাউ হয়েছে এটা নিয়ে, এই জন্যই মারতে পারেনি মূলত। আল্লাহ তাআলা মানে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। ধরেন এটা তো এক ধরনের মেন্টাল টর্চার বা আপনার মানসিক অবস্থা, এখানে যদিও সহজভাবে বলছেন, ওই সময় তো অবশ্যই সহজ ছিল না, কিন্তু আপনার পরিবারের উপরও তো এটা অনেক পরিবারে কিভাবে এটা সামাল দিয়েছে? আমি বাবা, আমার 3 মেয়ে, আমার বউ কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিল, এখন আমার আল্লাহ সুস্থ আছে অনেকটা। এদের কি অবস্থা গেছে। আমার পরিবার ছিল ব্রিগেডিয়ার তাজুল, মানে ব্রিগেডিয়ার মাহফুজের বাসার পাশের বাসায়, উনি ওনার আপন ছোটো ভাইয়ের মতো আমার পরিবারটাকে দেখে রাখে। আমার শ্বশুরবাড়ির 10 নম্বর মিরপুর 10 নম্বর সি ব্লক, আমার ভাই বোনরা সব মোহাম্মদপুরে থাকে, আমার মা সাথে ছিল। মহান আল্লাহ আসলে দেখে রাখছেন। এখন বলি, বাবা তো মেয়ে দেখতো, বাবা কি চায় কি পছন্দ করে। যখন কোনো কলিং বেল দিত, মেয়ে মনে করতো বাবা আইছে, সব হুমড়ি খেয়ে পড়তো বাবা আসলো কিনা। বাজারে গেলে বাইরে গেলে তাকাই থাকতো বাবা দেখা যায় কিনা। আমার ভাষা মানে আমি সব বলতে পারবো না। আমার মেজো মেয়ে এখন ব্র্যাকের লেকচারার, গত পরশু দিন বলতেছিল আমার মিসেস ওই কি বলে এটাকে, বেরোলে ব্রিজের ওই পারে আর কি, যে ব্র্যাকের 3 মাসের জন্য নিয়ে যায় একটা ওদের প্রতিষ্ঠান। 3 মাস তারা স্বয়ংসম্পন্ন করার জন্য ব্র্যাকেট থাকে। তো প্রতি সপ্তাহে আমার স্ত্রী যায় বাচ্চাকে দেখতে। তো মোবাইলে যখন কথা হয়, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমার বউ মনে করতো সারপ্রাইজ বলতে ভালো একটা ফুড নিয়ে যাবে ওর। মেয়ে আশা করতেছিল হয়তো বাবাকে নিয়ে আসবে। কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারি না, এতটা অনৈতিক আমার অফিসাররা। আপনি কতটা ভাবেন আমাকে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের সাথে কথা বলাই দিবে, এই জন্য 50,000 টাকা নেয়। 3 লাখ টাকার চুক্তি, 50,000 টাকা দেয়। এক সাংবাদিক ভাই আমার মেয়েকে নিবারণ করে, বাবা মার দিও না টাকা। কতটা নিচে নামতে পারলে। মারুজ্জামানের সাথে কথা বললাম, ওনার থেকে 6 লাখ টাকা নিছে। ঠিক মানে তারা প্রমাণ করতে চাচ্ছে আমরা পেশাদার অপহরণকারী। মানে কতটা ফানি। মানে আমি যদি হোস্টেল হয়ে কথা না বলি, আমি নিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি না। আমার বাসায় ভাই
এসি চালাতো না বাচ্চারা, বাবা পছন্দ করে। ভালো খাবার দাবার বাচ্চারা খেত না। এটাই স্বাভাবিক। মানে কেউ বলতেছে মারা গেছে, কেউ মেরে ফেলছে, আপন আত্মীয়রা মেসেজ দিত, বউ তো মানতে রাজি না। এটা কীরকম ট্রমা আমি জানি। আমান ইভেন জানেন আদি হয়তো ট্রাই করছেন, উপায় ছিল না। এটা তো সবই জিম্মি, নামে মাত্র জেনারেল, সেনাপ্রধান। মানে আমার তো কোনো অপরাধ খুঁজে পাবেন না। আমি এন্টি ইন্ডিয়ান খাড়া, আমি চরম ভালো যোদ্ধা। আমি নিজেকে স্বীকার করতে অসুবিধা নেই। আমি আর মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে হ্যাঁ, বাংলাদেশ যদি চ্যালেঞ্জ করি, হ্যাঁ আমি ভালো যোদ্ধা এবং প্রমাণিত যোদ্ধা। কোন কথা হলো আপনি আমাকে নির্যাতন করবেন কতদিন? এখন মনে করেন ঘুম থেকে ফেরত আসার পর ভাই আমি প্রথম চাই যে আমার বন্ধু ব্রিগেডিয়ার আর্মি আছে, তাকে বের করে আনতে হবে। আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ফাইনালি আমি ছিলাম 1 বছর 6 মাস 14 দিন আয়নাঘরে। দ্বিতীয়বার পরে যখন আমি নেত্রনিয়োগের মাধ্যমে, ওর আগে আল জাজিরার বলি, ওর নেত্রনিয়োগের মাধ্যমে দৃশ্যমান হয়, প্রকাশ করে দেয় ডিজেফের পিছনে। আপনি ভাবেন তো বাংলাদেশে এমন কেউ আছে কিনা যে এত বড় চ্যালেঞ্জ, ডিজেফের মতো শত্রু, মানে তৎকালীন সময় শত্রু। আমি চাই না ডিজেফের শত্রু হোক, ডিজেফে হোক আমাদের আস্থার জায়গা। সেই আওয়ামী লীগ, পুলিশ, হাসিনা, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আমি প্রকাশ্যে নাক দেখাচ্ছি এইখানে আয়নাঘর। আমি প্রথম। এবং ওই আপনার নিজুম মজুমদার সহ আমাদের তথ্যমন্ত্রী এটাকে বাতিল করার চেষ্টা করছেন। আজকে প্রমাণিত। আমি মিথ্যা বলি নাই, কারণ আমি জীবনে কোনো মিথ্যা বলি না। আমি সত্য নিয়ে থাকার মধ্যে যথেষ্ট প্রশান্তি। আমি প্রমাণিত। 5 তারিখ আমি নিজে আমায় ব্রিগেডিয়ার হাসান নাসিরকে অনুরোধ করে তার নেতৃত্বে আমরা সবাই যাই কচুক্ষেত চেকপোস্টে। ওখানে বসে ওনাদেরকে বাই করার সর্বাত্মক চেষ্টা করি। সবাই মুক্তি পাইছে এবং আমি আমার পরিবার নিয়ে মহা শান্তিতে ভাই, বোঝাইতে পারবো না। এই আবু সাইদের মতো ছেলেরা আজকে আমাদেরকে যা দেখাইলো, যা আমাদের রাজনীতিবিদরা দেখাইতে পারে নাই। দীর্ঘ 53 বছরে দেখেন স্বাধীন হয়েছে, একটা সিএনজি বানাইতে পারি না আমরা। এখন সুযোগ হয়েছে, ছাত্ররা দেখাইছে এই রক্তটা কত দামি রক্ত। এই যে দামি রক্তের কথা বললেন, সুযোগ আসছে, এই সুযোগে বাংলাদেশকে কিভাবে দেখতে চান, সেনাবাহিনীকে কিভাবে দেখতে চান, পুলিশ প্রশাসনকে দেখতে চান, বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে কিভাবে দেখতে চান? ভাই এটা একটা আমি বলি চাঁদা রক্ত, দামি রক্ত, 30 বছরের কোঠা সব রক্ত। 71-এর রক্তটা কেন মূল্যায়ন করতে পারি নাই? কেন আমরা ভুয়া মামলা, ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া শহীদ বানাই এটাকে পচাই দিছি আমরা। এইটাকে পচানোর কোনো অবকাশ নাই, এটা ধরে রাখতে হবে। জাতি হিসাবে আমরা কিন্তু ভীরু জাতি। মেয়ে অসুস্থ হলে বাবা অসুস্থ হয়ে পড়ে, নাতি অসুস্থ হলে পরে চেইন অফ কমান্ড ফেল করে। সুতরাং এই জাতি এই জিনিসটা দেখাইছে, এটাকে ধরে রাখতে হবে এই জাতিকে। এবং এই জাতির এখন একটা সুযোগ হয়েছে। এতদিন শাসক আইন বানাতো, এখন সুযোগ হয়েছে আমাদের আইন বানানোর। এই যুব সমাজ মানুষের জনগণের চাওয়া প্রত্যাশা মিলিয়ে একটা আইন বানাবে, এটা হবে সংবিধান। আমি চাই পুলিশকে সেবক হিসাবে যা করণীয়, পুলিশের তো খালি খালি এরকম হয় নাই, নির্দেশে হয়েছে। কোথায় কোথায় সংশোধন করা দরকার পুলিশ ভালো জানে। এটা সুযোগ হয়েছে সবার, এই পবিত্র দায়িত্ব সম্পূর্ণ সুযোগ। সেম এটা আমলা বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, ডিজিএফআই। আমি ওদের বলি তুমি জনগণের কাছে আসো, সত্যটা মেনে নাও। গড় তুমি করলে ভুল হবে, ভুল হইতেই পারে, তুমি তো ভুল করো না, অন্য কেউ করছে। দোষী, সব দোষী বলবো না, উপরের লেভেলের দোষী সজ্ঞানে যারা করছে তাদেরকে দণ্ডের মধ্যে নিয়ে আসো। দণ্ড কম হইতে পারে, অসুবিধা নাই। অপরাধ স্বীকার করে জনগণের আস্থার মধ্যে আসো। তুমি জনগণের গোয়েন্দা সংস্থা, জনগণের আসতে হবে। জনগণের সাথে না থাকলে কোনো সংস্থা কেউ বিজয় হইতে পারে না। জনগণের সাথে থাকবে। দেখেন ভারত কত চুক্তি করছে দেশে, বাট এটা এক্সিকিউট করা সম্ভব না, জনগণের সাথে নাই, জনগণের সাথে নাই। তো জনগণের সাথে রাখতে হবে। আমি চাই ডিজিএফআই, এই গোয়েন্দা সংস্থা বলেন, এনএসআই বলেন, র্যাব বলেন, সবাই সংস্কার করুক। আমরা জনগণের জন্য। আমরা আতঙ্ক থাকবো সন্ত্রাসীর কাছে, জনগণের কাছে না। এবং জনগণের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, জনগণই আপনাকে তথ্য দিবে। এবং ডিজিএফআইয়ের উচিত হবে, আমি বলেছি
সংবিধান কন্ট্রিবিউট করো, নিজেরা আগায় আসো, জনগণের বুঝতে দাও এই আজকে চাওয়া পাওয়াটাকে স্থায়ী করার জন্য, স্বাধীনতাকে স্থায়ী করার জন্য আমাদের গোয়েন্দা সংস্থার অনেক ভূমিকা। না পারার কিছু নাই, সব জায়গায় পারা সম্ভব, এমন কিছু নাই। এমন কথা হলো যারা আজকে তত্ত্বাবধায়কে আছে এদের মধ্যে কয়জন ক্ষতিগ্রস্ত? ডক্টর ইউনূস বাদে আর আদিলুর রহমান বাইতে ক্ষতিগ্রস্ত না, এরা মানে বেতন করার জন্য আসেন। আমরা বিপ্লবী চেতনা ধারণ করতে হবে। আমি ক্ষতিগ্রস্ত, আমি যদি যাই ওখানে হয়তো আমি বেশি স্টিমরোলার চালাবো, আমার না যাওয়াই কাম্য। বাট যারা যায় নাই একদম এখন মনে করেন অনেক বিতর্কিত ব্যক্তি চলে আইছেন, এত ডক্টর ইউনূসের দোষ না। দোষ কার? যেই লোকগুলোকে সিলেক্ট করে দিছে সেই লোকদের আইডেন্টিফাই করা উচিত। এর বিতর্কিত লোক থাকার কোনো অবকাশ নাই, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার প্রত্যেকটা জায়গায় রিফর্ম করার সুযোগ আছে। দেশটা আমাদের, আমরা অনেক কিছু করতে পারি ভাই। এই যে সর্বশেষ আপনার সহকর্মীদের জন্য আপনি কি বললেন, যেটা বললেন ডিজিএফআই সহ, মানে সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা। একজন মানে একটা সংস্থার কারণে রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে এটা যাতে না হয় সেটার জন্য কি বলবেন? আমি বলবো যে সেনাবাহিনী, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পুলিশ বলেন, সবাই বলেন, সবাই জনগণের বেতনভুক্ত কর্মচারী। আমি হুঙ্কার দেখাবো শত্রুর সাথে, জনগণের সাথে না। এবং সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা। বর্তমান সেনাপ্রধান তা প্রমাণ করছেন, এবং আমি তাকে ব্যক্তিগতভাবে জানি, সে বেশ মানে পরিচ্ছন্ন, অনৈতিক কোনো তার মধ্যে আমি দেখি নাই বা শুনি নাই। সে আমার মনে হয় তার উচিত এখন এই জঞ্জালগুলি ছেড়ে বের করে দেওয়া। ৭১ যদি আমরা পারি অল্প কিছু অফিসার নিয়ে দেশটা সেনাবাহিনী গঠন করতে, মেজর থেকে মেজর জেনারেল, কিন্তু ৮-৯ মাসের মধ্যে। আর এখন তো আমরা অনেক অফিসার, আর ওইটা ছিল বৈরী পরিবেশ, রক্ষী বাহিনীর বিরুদ্ধে কাউন্টার। তো এখন তো আমাদের সমস্যা নাই। আমার ওই সেনাবাহিনীর দরকার, ওই অফিসার দরকার যে দেশের জন্য নিবেদিত, এবং এটা হবে নিরপেক্ষ। আমার আত্মীয় হইতে পারে বিএনপি, আত্মীয় হইতে পারে আওয়ামী লীগ, আমরা এমন রাজনীতি চাই না। সেনাবাহিনীর পাশাপাশি জনগণের মধ্যে এক বাড়িতে একজন আওয়ামী লীগ করবে, একজন বিএনপি করবে, একজন জামাত করবে, এক টেবিলে খাবে, আর এই যে দেশ আয়না ঘরের অস্তিত্ব থাকবে না, এটা তো প্রশ্নই আসে না। বলে লজ্জা, আয়নাঘর না বলে আমি এটা বলি লজ্জা, এটা জাতির লজ্জা। এটা হলো হাসিনার বহিঃপ্রকাশ, ফ্যাসিজমের আরেক পার্ট। এটা তো প্রশ্নই আসে না ভাই। আয়নাঘর তো মানে আমি কি বলবো, আপনি সে নূর খান ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ছোটো ছোটো কুটরি আমি শুনছি যে শোয়াই রাখতো র্যাব ওয়ানে। এটা কি মানুষের কাজ? কার সাথে করতেছে এটা? শত্রুর সাথে তো মানুষ এটা করে না। আপনি শত্রুর সাথে ব্যবহার করতে পারবেন না, যেন কারণ সামনে বলা আছে কী ব্যবহার করতে হবে। আপনি এটা কীভাবে করলেন? আমাদের উচিত নিজেদের রিফর্ম হওয়া। জনগণ কি চায়, নিজেকে অবস্থান দাঁড় করেন হাসিনের জায়গায়, করেন হাসিন কীভাবে দেখে, কেমনটা হওয়া উচিত। এটা খুব সহজ। যুদ্ধ করতে গেলে শত্রুর অবস্থান একবার নিজেকে চিহ্নিত করবেন, নিজের অবস্থান চিহ্নিত করবেন। এখন রাজনীতি মুক্ত বাংলাদেশ, রাজনীতির মানে আমি প্রথমে তো বলি ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, রাজনীতি হস্তক্ষেপ মুক্ত ডিজিএফআই, গোয়েন্দা, সেনাবাহিনী। এটা হবে নিরপেক্ষ, এটার আস্থার জায়গা। এবং আমার আস্থা আছে বর্তমান ডিজিএফআই জাহাঙ্গীর, সেনাপ্রধান দুজনে বেশ কর্মঠ, এবং আমি মনে করি দেশপ্রেমিক। তাদের আমার আস্থা তার দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবে, জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে। অনেক ধন্যবাদ কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়নাঘরের গল্প শোনার জন্য। আমরা পর্যায়ক্রমে যারা এই শিকার হয়েছে, আয়নাঘরে থাকতে বাধ্য হয়েছেন, তাদের গল্প আমরা শোনাচ্ছি। তো আমরা এই অবসরে বলে রাখি, আমরা যাদেরকে এখানে আমন্ত্রণ জানাই এই যে মতামত দেন বা তাদের যে তথ্য উপাত্ত মন্তব্য করেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব। আর আপনাদেরকে সবার শুভকামনা করে শেষ করছি।